নিজের প্রাক্তনকে ননদের হবু বরের স্থানে দেখে কিঞ্চিৎ চমকে উঠল রুহামা। বুকের ভেতর এক অজানা উচাটন শুরু হলো। এই উচাটনের অনুভূতিটা বড্ড নতুন। পৃথিবীটা গোলাকার জানা ছিল, তবে আনুমানিক 17 কোটি মানুষের মাঝে সাঈদকেই আদিবার হবু স্বামী হতে হবে, এই আশ্চর্য কাকতালীয় ব্যাপারখানা কিছুতেই হজম হচ্ছে না তার। সাঈদ রুহানার স্বামীর অফিসে কাজ করে, ভালো ছেলে বলে তার সুনাম আছে, তাই নিজের বোনের সাথে এই বিয়ের সম্বন্ধ করে সে। কিন্তু সেই ভালো ছেলেটি তার স্ত্রীর প্রাক্তন হবে, সেটা কে জানত? একরাশ বিস্ময়, আক্ষেপ, ভয় এবং কিঞ্চিত বেদনাপ্রবণ চোখে অপলক দৃষ্টিতে চেয়ে আছে রুহামা। সাঈদ এক পলক রুহামার দিকে চাইল। বিস্ময়ের সূক্ষ্ম ছাপ তার মুখে। হয়তো সেও রুহামাকে এখানে আশা করেনি। এর মাঝেই রুহামার শাশুড়ি সুমাইয়া বেগম মৃদু স্বরে বলে উঠলেন, বৌমা, যাও তো আদিবাকে নিয়ে আসো। পাজোড়া নিথর হয়ে আছে রুহামার। অতীতের পৃষ্ঠাটির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। কেন যেন নড়তেই চাইছে না শরীর। শাশুড়ির কথাটা শুনেও কেন যেন সেখানেই দাঁড়িয়ে রইল সে। রুহামাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার স্বামী আকরাম তার গায়ে আলতো করে ধাক্কা দেয়। আকরামের ধাক্কায় স্তম্ভিত ফেরে রুহামার। আড়ষ্টতার সাথে সে জিজ্ঞেস করে, জি? মা তোমাকে কিছু বলছে, শুনছ না কেন? আকরামের কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বেশ বিব্রত বোধ করল রুহামা। তারপর কোনো কথা না বলেই আদিবাকে আনতে পা বাড়ালো। তার সাথে আকরামের বিয়ে হয়েছে গত 2 মাস হতে চলল। বর হিসেবে আকরামকে ঠিক কোনো ক্যাটাগরিতে ফেলা যায় বুঝে উঠতে পারে না রুহামা। সর্বদাই একটা গাম্ভীর্য তার মুখশ্রীতে আঠার ন্যায় লেগে থাকে। সামান্য কথাতেও ঝাঁঝালো আভাস পাওয়া যায়। রুহামার সাথে বিয়েটা তার পারিবারিকভাবেই হয়েছিল। বাবা মায়ের বাধ্য কন্যা হিসেবে এই গম্ভীর মানুষটাকে বিয়ে করার সময় কোনো আপত্তি জানায়নি রুহামা। কারণ সে প্রায় গল্পে পড়ত বর নামক মানুষগুলো গম্ভীরই হয়। তারা বাহিরে যেমন নারিকেলের ন্যায় শক্ত, ভেতরে শ্বাসের ন্যায় নরম। কিন্তু আকরামের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয়। সে ভেতরেও বাহিরের ন্যায় কঠিন। তাই তার তো কথাগুলো শুরুটা হয়, রুহামা তুমি এমন কেন? কেন কিছুই কি হয় না তোমার দ্বারা? আর শেষ হয়, আমার এগুলো একেবারেই সহ্য হয় না। এই জন্য মাকে বলেছিলাম, বয়সে ছোট মেয়েকে বিয়ে দিও না আমার সাথে। হ্যাঁ, আকরাম তার থেকে 10 বছরের বড়। সরকারি চাকরিওয়ালা বিদায় বাবা তার বয়সটাকে অগ্রাহ্যই করেছেন। রুহামাও তাই করেছে। বয়স দিয়ে কি হবে? মানুষটির মনের বয়সের মিল হলেই চলবে। আদিবা একটি সবুজ শাড়ি পরেছে, লম্বা চুলগুলো খোঁপায় বেঁধেছে। মেয়েটাকে খুব সুন্দর লাগছে। হালকা সাজসজ্জায় একেবারে উপন্যাসের নায়িকাদের ন্যায় ঠেকেছে রুহামার কাছে। মৃদু হেসে বলল, চলো নন্দিনী, মা ডাকছেন। আমায় কেমন লাগছে গো ভাবি? খুব সুন্দর লাগছে। পাত্রপক্ষ চোখ সরাতেই পারবে না। তাকে দেখেছ? আদিবা ঈষৎ লাজুক স্বরে কথাটা বলল। আদিবা, প্রশ্নটা খুব কঠিন নয়, কিন্তু কেন যেন রুহামার প্রচ্ছন্ন হৃদয়ে কৃষ্ণমেঘেরা হানা দিল। হ্যাঁ, দেখেছে। সাঈদের প্রসন্ন মুখখানা নজর এড়ায়নি রুহামার। সাঈদের সাথে রুহামার বিচ্ছেদটা ঠিক কবে হয়েছিল মনে পড়ছে না তার। তবে এটুকু মনে আছে, সেদিন খুব কেঁদেছিল রুহামা। কাঁদবেই না কেন? প্রথম প্রেম বলে কথা। এখন সাঈদের স্মৃতিগুলো ঝাপসা হলেও তখন জীবন্ত ছিল। মাংস কাটলেও এতটা যন্ত্রণা হয় না, যতটা আশায় টইটুম্ব হৃদয় ভাঙলে হয়। সূক্ষ্ম চিনচিনে অসহ্য যন্ত্রণা। কি হলো ভাবি, বলো? দেখেছি। কেমন দেখতে? ছবির মতোই। ঠিক বলতে পারছি না, কারণ আমি ছবিটি দেখিনি। মেকি হাসির প্রলেপ লেপটে কথাটা বলল রুহামা। আদিবা তখন একরাশ বিস্ময় নিয়ে শুধালো, কেন? তোমার ভাই
এর কাছে চাইতেই কড়া স্বরে জিজ্ঞেস করলেন, তুমি জেনে কি করবে? প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না, তাই দ্বিতীয়বার আর চাইনি। আসলেই তো, আমি দেখি কি করব। বারে, তোমার কোনো মতামত নেই? আছে, তবে প্রযোজ্য কিনা বুঝতে পারছি না। বাদ দাও আমার কথা, মা ডাকছেন, চলো, নয়তো মহারাজের হুঙ্কার শুরু হবে। ভাইয়াকে খুব ভয় পাও, তাই না? রুহামা উত্তর দিল না, কারণ সে উত্তরটি নিজেই জানে না। আকরামকে সে ভয় পায় কি না তার জানা নেই, তবে বেশ শ্রদ্ধা করে সে। আকরামের ছোট 3 বোন, আদিবা ব্যতীত বড় 2 জনের বিয়ে হয়ে গিয়েছে। একজন থাকে ময়মনসিংহ, ছেলের পরীক্ষা বিদায় আসতে পারল না, আরেকজন দেশের বাহিরে। প্রতি বছর দেশে আসার কথা থাকলেও এই মহামারীর জন্য সে আসতে পারছে না। বর্ডার এই খোলা তো এই বন্ধ, তাই এই মহামারীর অন্ত হলেই আফিয়া দেশে আসবে। বোনদের বিয়ে দেওয়ার জন্য নিজের সংসারের কথা সে চিন্তা করেনি কখনো। অবশেষে সুমাইয়া গ্রামের বেগমের জোরাজুরির কাছে নতমস্তক হতে হলো তার। বিয়ে করতে হলো নিজ থেকে 9 বছরের ছোট রুহামাকে। রুহামার মাঝে মাঝে মনে হয় লোকটি হয়তো বয়সের ব্যবধানের জন্য রুহামাকে বুঝতে পারে না। এটা অবশ্য ভুল নয়, সময় পাল্টাচ্ছে। রুহামা নিজেই তার একাদশ শ্রেণীতে পড়া বোনের সাথে নিজের চিন্তাধারার কোনো মিল পায় না। আদিবাকে তার শাশুড়ি আংটি পরিয়ে দিল। রুহামা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সাঈদের ঈষৎ বিব্রত মুখপানে। রুহামাকে দেখবার পরই তার প্রসন্নতা ঢাকা পড়েছে আড়ষ্টতার আড়লে। এইভাবে বিয়ের প্রতিশ্রুতি একটা সময়ে রুহামাকে দিয়েছিল সে। সম্পর্কের সময়ে প্রায়ই রুহামা তাকে শুধাতো, আমাদের বিয়ে হবে তো? আমাদের রূপকথা রীতি সুন্দর হবে তো? সাঈদ হেসে বলতো, না হলে আমি তো আছি। হ্যাঁ, সে ছিল অবশ্য, কিন্তু এখন সব অতীত। এখন রুহামার ভবিষ্যৎ কেবল গম্ভীর আকরাম। পাত্রপক্ষ এবার উঠে দাঁড়ালো। তারা বাসার জন্য রওনা দেবে। সাঈদদের বাড়িটি পুরান ঢাকার কাছাকাছি, উত্তরা থেকে বেশ দূরে, তাই সন্ধ্যা নামার আগেই তারা রওনা দেবে। সুমাইয়া বেগমের বয়স হবার কারণে তিনি গেট অবধি এগিয়ে দিতে গেলেন না। তার বদলে আকরাম এবং রুহামাই পাত্রপক্ষকে গেট অবধি এগিয়ে দিতে নামলো। সিএনজিতে ওঠার পর সেই সিএনজি চালক গাড়ি ছাড়বে, তখনই তাকে থামতে বলল সাঈদ। সিএনজি থেকে নেমে পকেট হাতড়াতে থাকলো সে। আকরাম সাঈদের এরূপ কার্য দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে সাঈদ ভাই? আমার মোবাইলটা বোধহয় আপনাদের সোফায় রেখে এসেছি। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি, বলল আকরাম। আকরাম লিফটে উঠল। রুহামা যাইতে চাইলে তাকে গম্ভীর গলায় বলল, তুমি এখানেই থাকো। রুহামার অস্বস্তিতে গা গুলাচ্ছে। প্রাক্তনের সাথে দাঁড়িয়ে থাকাটা এতটা বিশ্রী অনুভূতি লাগে তা আগে কখনোই জানা ছিল না তার। একটা সময় ছিল যখন এই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আড্ডা দিত, অথচ আজ পাশাপাশি দাঁড়াতেই বিরক্ত লাগছে রুহামার। ঠিক তখনই সাঈদ জড়তা জড়ানো গলায় বলে উঠল, কেমন আছো রুহামা? রুহামা সরু নজরে চাইল সাঈদের দিকে, চোখে ক্রোধের ঝলকানি। কেমন আছো? এই প্রশ্নটি কি আদ্যপি সাজে এই লোকটির মুখে? বছর কতক পরে কি দরদ উতলে উঠেছে, নাকি সে তলিয়ে দেখছে রুহামা কেমন আছে? এখনো কি সেই রুহামা আছে, সে কিনা তার অপেক্ষায় বিভোর থাকত? তার কষ্ট হলে নিজে গুমড়ে মরত। তখন নির্দয়ের মতো বলেছিল রুহামা, তোমার প্রতি ভালোবাসাটা মরে গেছে। আমরা একই সাইকোলজিক্যাল ফেজে নেই। তখন তাকে হাতে পায়ে ধরে বলেছিল, আমাকে ছেড়ে যেও না। কিভাবে নিজেকে বদলাবে বলে দাও। কথাগুলো ভাবতেই একরাশ ক্ষোভে ভেতরটা জ্বালা করতে লাগলো। চোয়াল হয়ে গেল কঠিন। স্বরে জড়তার বালাই না রেখে প্রচণ্ড ক্ষোভে বলে উঠল, আমার কি খারাপ থাকার কথা সাঈদ? সেভাবে বলিনি। কিভাবে বলেছ সেটা বোঝানোর প্রয়োজন নেই, আমি বুঝি। শোনো, আমি খুব ভালো আছি। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার, তুমি তোমাকে নিয়েই ভাবো। আর একটা কথা, আদিবা আকরামের আদরের বোন, তার সাথে অন্তত সাইকোলজিক্যাল ফেসটা মিলিয়ে নিও। এবার যদি সেটা না মিলে তবে কিন্তু আকরাম তোমাকে ছেড়ে দিবে না।
সে দেখবে না তুমি তার জুনিয়র কিনা। তুমি আমায় ক্ষমা করনি, তাই না? সাঈদের মুখে এই প্রশ্নটি শুনে আবারও অবাক হলো রুহামা। সে সাঈদকে ক্ষমা করেনি বললে ভুল হবে। ক্ষমা সে বহু পূর্বেই করেছে, কিন্তু প্রাক্তনের সাথে এক অযাচিত তিক্ততা জড়িত থাকে। উপরন্তু লোকটি তার ননদের হবু স্বামী, তাই তিক্ততার সাথে কিঞ্চিত ভয়ও হচ্ছে। আদিবার পরিণতি যদি তার ন্যায় হয়, সাঈদ মানুষটিকে সে খারাপ বলবে না। তাদের সম্পর্কের দিনগুলোতে অনেক সুন্দর স্মৃতি রয়েছে। শুধু হুট করে সাঈদ একদিন বলল, রুহামা, তোমার প্রতি ভালোবাসাটা মরে গেছে। আমরা একই সাইকোলজিক্যাল ফেজে নেই, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তুমি আরও ভালো ছেলে পাবে। কথাগুলো বেশ উটকো লেগেছিল রুহামার। সেদিন ভেঙে গিয়েছিল সে। রুহামা চায় না আদিবার সাথে এমন কিছু হোক, তাই সাঈদের প্রতি তার এমন বৈরী আচরণ। রুহামা একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে বলল, অতীতে মানুষ ভুল করে, তুমিও করেছ, আমিও। সেই ভুল শুধরে নেওয়াই বুদ্ধিমানের। আমি আকরামের সাথে সুখে আছি, তুমি আদিবাকে সুখে রাখার চিন্তা করলেই ভালো। এখানে দুটো মানুষের জীবন নয়, দুটো পরিবার জড়িত। একটা বিয়ে কোনো প্রেম নামক সস্তা রিলেশন নয়। আশা করছি বুঝেছ। ঠান্ডা গলায় কথাগুলো বলল রুহামা। রুহামার কথাগুলো শুনে ঈষৎ অবাক হলো সাঈদ। ছেলে মানুষ রুহামার ঝলক নেই আজ। এ যেন পূর্ণাঙ্গ রমণী। সাঈদের মনে এক অজানা আক্ষেপ হাত ছাড়ি দিল। রুহামা কথাগুলো বলেই ঘুরে দাঁড়ালো। আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তখনই নজরে পড়ল আকরাম তার পেছনে দাঁড়িয়ে আছে। আকরামের চোখজোড়া রক্তিম হয়ে আছে। চোখজোড়ায় চোখ রাখতে ভেতরটা কেঁপে উঠল রুহামার। কিছু বলবে তার আগে আকরাম হন হন করে এগিয়ে এলো তার এবং সাঈদের দিকে। আকরাম উপর থেকে কখন ফিরে এসেছে জানা নেই তার। কথা বলার সময় পারিপার্শ্বিক জ্ঞান ছিল না রুহামার। এই কথোপকথনের ঠিক কতটুকু আকরাম শুনেছে তারও জানা নেই। তবে আকরামের মুখভাবে ভালো কিছুর আভাস পেল না রুহামা, বরং ঈষৎ ভয়ে তাকে নাড়া দিচ্ছে। ভয় পাবার কোনো কারণ অবশ্য নেই। সাঈদের সাথে তার কথোপকথন অমার্জিত বা সন্দেহজনক ছিল না, কিন্তু ওই যে একটা তিক্ত শব্দ প্রাক্তন জড়িয়ে আছে সাঈদের সাথে, সুতরাং আকরাম ক্রোধিত হলেও অনুচিত হবে না। রুহামা একবার সাঈদের মুখের দিকে তাকালো। সে ঘেমে নিয়ে একসার হয়ে আছে। মাঘের প্রচণ্ড শীতেও তার কপালে ঘামের পরত। রুহামা মনে মনে আকাশকুসুম চিন্তা করতে ব্যস্ত। ঠিক তখনই তাকে অবাক করে আকরাম একটা ফোন সাঈদের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এই যে তোমার জিনিস, সামনে রেখো। বলা তো যায় না কখন হাতছাড়া হয়ে যায়। আকরামের ছন্নছাড়া কথার কি মানে বুঝালো সাঈদ জানা নেই। তবে সে একরকম সালাম দিয়েই ছুটে পালালো। সাঈদ চলে যাবার পর আকরাম এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। হনহন করে লিফটে উঠে পড়ল। রুহামাও পিছু নিল। আড়ষ্ঠতায় জবুথবু হয়ে রয়েছে সে। আকরামের থমথমে মুখখানা আরও বেশি অস্বস্তিতে ফেলেছে তাকে। তার মুখে একটা কথাও নেই। সে শুধু লিফটের নাম্বার প্লেটের দিকে চেয়ে আছে। পূর্বের ন্যায়ই তার কপাল এবং চোয়াল শক্ত। কিভাবে কথাটা পারা যায় বুঝে উঠতে পারছে না রুহামা। হুট করেই তো বলা যায় না, আপনি কি সব কথা শুনে ফেলেছেন? তাহলে তো প্রমাণিত হয়ে যায় চোরের মন পুলিশ পুলিশ বলে একটা কথা। কিন্তু রুহামা তো চোর নয়, সে চুরি করতে চায়ও না। লিফট থামলো গন্তব্যে। দরজা খুলল। রুহামা বেরিয়ে যেতে উদ্যত হলে আকরাম চাপা স্বরে বলল, স্ত্রীদের কিছু জিনিস মস্তিষ্কে রাখা উচিত। যতই হোক তাদের স্বামীর সম্মান জড়িত থাকে তাদের কাজের সাথে। আকরামের শীতল রোশানিতে মেশানো কথাটা শুনে রুহামা থমকে গেল। সে অবাক নয়নে তাকালো আকরামের মুখশ্রীর দিকে। আকরাম কি তবে তার এবং সাঈদের কথোপকথন শুনে তাকে ভুল বুঝল? রুহামা কিছু বলার আগে আকরাম লিফট থেকে বেরিয়ে এলো। হনহন করে বাসায় প্রবেশ করলো। রুহামা একটা ছোট নিঃশ্বাস গোপন করে নিল। মনে মনে স্থির করলো আকরামের সাথে আর লুকোচুরি নয়, এবার সরাসরি সবগুলো কথা বলবে। রাতের খাবার খাওয়ার পালা। রাতের খাবার খাওয়া শেষে আদিবা বারবার তার বা হাতের অনামিকার দিকে তাকিয়ে আছে। মনের মাঝে হাজারো প্রজাপতি ডানা মেলেছে তার। সাঈদ নামক ব্যক্তিটিকে বেশ মনে ধরে এই 22 বছরের মেয়েটির। রুহামা ননদের এরূপ কাজ দেখে কেবলই হাসে। মেয়েটার প্রসন্ন মুখখানায় এক শীতল শান্তি আছে।
বিয়ের পর থেকে এই মেয়েটির সাথে বেশ ভালো বোঝাপড়া হয়েছে তার। সমবয়সী হবার দরুন তাদের চিন্তাগুলোর বড্ড মিল। মন খুলে মেয়েটির সাথে কথা বলা যায়, হাসা যায়, আবার মন খারাপ হলে তার সাথে কাছে গিয়ে কাঁদাও যায়। আদিবা অজান্তেই রুহামা সখীতে পরিণত হয়েছে। নিজের ছোট বোনের ন্যায় তাকে সোহাগ করে রুহামা, সেই জন্যই ভয়টা বেশি। যদিও এই বিয়েটা পারিবারিক সম্মতিতে, এখানে অনেক মানুষের পছন্দ অপছন্দ জড়িত, তবুও ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। রুহামা মনে মনে ঠিক করলো সে আকরামের সাথে কথা বলবে। বিয়ে তো হাজারবার হবে না, একবারই হবে, তাই ভেবেচিন্তে আগানো বুদ্ধিমানের কাজ। আকরাম আদিবার অভিভাবক, তাই তাকে জানিয়ে রাখলে সে উচিত সিদ্ধান্ত নিতে পারবে। নিজ ঘরে আকরাম ফাইলপত্র নিয়ে বসেছে। মিরপুর তফসিল অফিসের রেজিস্ট্রার সে। তার বন্ধুর একটা জমির কিছু কাগজে ঘাপলা রয়েছে। বন্ধু হিসেবে তাকে সাহায্য করা আকরামের দায়িত্ব, কিন্তু তাকেও অনেক কিছু মেপে কাজ করতে হয়। একটা ভুলসই জীবন দুর্বিষহ। এর মাঝেই রুহামা দরজা ঠেলে প্রবেশ করে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বিছানায় বসল সে। আকরাম আর চোখে এক নজর তার পানে চাইল, তারপর আবার ফাইলের কাজ করতে লাগলো। রুহামা একটু রয়েস হয়ে বলল, ঘুমাবে না? আকরাম বলল, ঘুম আসলে ঘুমাবো। আকরাম পুনরায় ঈষৎ ঝাঁজ মিশিয়ে উত্তর দিল। রুহামা কিছুক্ষণ চুপ করে থাকলো। শব্দগুলো কিভাবে উপস্থাপন করবে সাজিয়ে নিল। তারপর বলল, সাইদ নামক ছেলেটিকে তুমি কবে থেকে চেনো? রুহামার প্রশ্নে ফাইল থেকে মাথা তুলে চাইল আকরাম। তার ভ্রুযুগল কুঞ্চিত হয়ে এক বিন্দুতে মিলিত হয়েছে। সন্দিহান দৃষ্টি তাক করে আছে। অন্য সময় হলে রুহামার কথা এগাতো না, কিন্তু আজ না এগিয়ে পারছে না। আদিবার ভবিষ্যতের কথা। রুহামা থেমে থেমে বলল, আসলে বিয়ে শাদির ব্যাপার একটু খতিয়ে না দেখলে পরে আফসোসের সীমা থাকে না, তাই জিজ্ঞেস করছিলাম। আদিবার কথা তুমি কিভাবে ভাবো? এ কেমন অবান্তর প্রশ্ন? না ভাবার কি রয়েছে? সে আমার ননদ, আমি ছোট বোনের মতো তাকে স্নেহ করি। রুহামা খানিকটা অধৈর্য হয়েই উত্তর দিল। আকরাম তাচ্ছিলের হাসি হাসল। তারপর ফাইলগুলো নামিয়ে বিদ্রূপের স্বরে বলল, এতই যখন ভালোবাসো তবে আমাদের কাছে ব্যাপারটা লুকালে কেন? রুহামা বলল, কি লুকালাম? সাইদ বলল, এই যে তুমি সাইদকে চেনো, শুধু চেনো তাই নয়, বেশ গভীরভাবে চেনো। কি যেন বলেছিলা? অতীতের ভুল না কি যেন? শোনো রুহামা, আমি অবুঝ নই, আমি ব্যাপারগুলো বুঝি। তবে তুমি এখনও অতীত নিয়েই হাহুতাশ করবে জানা ছিল না। বসার ঘরে আংটি পরবার সময়ও তুমি তার দিকে তাকিয়েছিলে। আমার এই কানের কাছের চুল এমনিতেই রোদে পাকেনি। আমি তোমাদের মতো ধূর্ত মানুষদের চড়িয়ে আয় করি। মানুষ কতটা ধুরন্ধর আমি জানি। তাই তোমাকে আবারও বলছি, আমার স্ত্রী হিসেবে আমার সাথে তোমার নামটা জড়িয়ে আছে। যা করবে ভেবে চিন্তে করবে। অবশ্য তোমার মতো বাচ্চা মেয়ের কাছে কী বা আশা করা যায়? আকরামের গম্ভীর কণ্ঠের কথাগুলো কেন যেন অপমানের চেয়েও দুঃখ বেশি দিল। বুকে বিষাদের জোয়ার বয়ে আনলো এই কয়েকটা কথা। আকাশ পাতাল ভেঙে কান্না চোখের কাছে এসে ভিড় জমালো। অবশেষে কি না মানুষটা তাকে ভুল বুঝলো? রুহামার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। কণ্ঠে দলা পাকানো কষ্ট এসে জানান দিচ্ছে, কিন্তু ছেলে মানুষের মতো কাঁদবে না সে। আকরামের ভুল ভাঙানো বেশি জরুরি এখন। বেশ কষ্টে কান্না রোধ করে বলল, আপনি আমায় ভুল বুঝছেন। আমি এমন কোনো কাজ করিনি যা আপনার সম্মানে আঘাত হানে। হ্যাঁ, সাইদের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু তা বছর পেরিয়েছে। তার প্রতি আমার কোনো অনুভূতি নেই। যা আছে তা শুধু কিছু ক্ষত, কিছু আক্ষেপ, কিছু প্রিয় অপ্রিয় ঝাপসা স্মৃতি। যতই হোক, অবুঝ মনটা ভালোবেসেছিল একটা সময়। তবে এতটা দুর্বল নই যে মরীচিকার পেছনে ছুটব। আপনার সাথে আমার বিয়ের সত্যতাটাকে অস্বীকার করব। আমি চিন্তিত আদিবাকে নিয়ে। মেয়েটি সাইদকে পছন্দ করে। মানুষ একবার যা করে পুনরায় সেই কাজটা করার প্রবৃত্তি থাকে। সাইদ আমাকে হুট করেই তার জীবন থেকে বিলীন করে দিয়েছিল। তাই সে যে আদিবার সাথে এমন কিছু করবে না, সেই চিন্তাটাই আমার ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছে। জানি আপনার পছন্দের উপর আঙুল তুলছি, কিন্তু এটা সারাটা জীবনের ব্যাপার। এখন বাকিটুকু আপনার ইচ্ছে। অনেকগুলো কথা বলল রুহামা। তার ভেতরটা তীব্র যন্ত্রণায় ছেয়ে গেছে। আকরাম নামক গম্ভীর মানুষটার চোখে নিজের প্রতি অবিশ্বাস সহ্য হলো না তার। সে তড়িৎ গতিতে বাথরুমের দিকে চলে গেল। আকরামের সামনে কাঁদতে বড্ড লজ্জা লাগছে। আকরাম কিছু বলল না, শুধু একরাশ চিন্তা নিয়ে তাকিয়ে রইল। মুখ হাত ভালো করে ধুয়ে আকরামের পাশেই শুয়ে পড়ল রুহামা।
আকরাম তার ফাইল দেখার কাজ চালিয়ে গেল। রুহামা দ্বিতীয়বার তাকালো না আকরামের দিকে। মাথা ব্যথা করছে, কান্না করলেই তার মাথা ব্যথা করে। তখন বড্ড ঘুম পায়, তাই মিনিট 20-এর মাঝেই তলিয়ে গেল সে ঘুমে। গভীর রাতে অনুভব করলো একজোড়া পুরুষালী হাত তাকে শক্ত করে বেষ্টনীবদ্ধ করে রেখেছে। রুহামা চোখ খুলল না, তাই হাত জোড়া কার সেটা তার জানা। 3 দিন পর বিকালে আদিবার মাথা আছড়ে দিচ্ছিল রুহামা। মেয়েটা বড্ড আলসে, কিছুতেই চুল বাঁধতে চায় না। 2 দিন পর বিয়ে হবে, এখন তো কাজ ছাড়া দিলে হয়। এই তো রুহামা দিব্যি একা হাতে সংসার সামলাচ্ছে। হ্যাঁ, সে নিপুণ নয়, তবে একেবারে অকম্মাও নয়। প্রতিদিন ভুল করে আবার শেখে। এভাবেই এই 2 মাস কেটেছে তার। এর মাঝেই কলিং বেল বাজে। আদিবাকে বসতে বলে নিজেই উঠে যায় রুহামা। দরজা খুলতে হনহন করে ঘরে ঢুকে আকরাম। আকরাম এত তাড়াতাড়ি ঘরে ফিরে না, ফিরতে ফিরতে 7টা বাজে। কিন্তু আজ ব্যতিক্রম। উপরন্তু তার মুখ লাল হয়ে আছে, যেন একদলা অগ্নিলাভা সে নিজের ভেতর আটকে রেখেছে। সুমাইয়া বেগম ছেলেকে দেখে রুহামাকে বলল, বৌমা, ওকে পানি দাও, কেমন হাঁপাচ্ছে দেখো। রুহামা বিলম্ব করল না, পানি নিয়ে আসলো তখনই। আকরাম এবার মুখ খুলল, কিন্তু যা বলল তার জন্য সুমাইয়া বেগম প্রস্তুত ছিলেন না। সাঈদের মাকে ফোন করে জানিয়ে দাও মা, এই বিয়ে হবে না।